আদালতে দোষী প্রমাণ হলো ঝাঁপি, খুশি হয়ে গেল ইনকা ও রনিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডাকাতদের নিয়ে পুলিশ অফিসার ঝাঁপিকে ধরতে এলে তখন ঝাঁপি বলতে থাকে, আপনারা মিথ্যে বলছেন কেন? আপনারাই তো বললেন যে আপনারা চাষবাস করে টাকা গুছিয়েছেন, আমি বেশি সুদ দিই বলে আমার কাছে রাখতে চান, এর বেশি তো আর কিছু নয়। তবে এখন আপনারা আমাকে ফাঁসাচ্ছেন কেন? তখন লোক দুটো বলতে থাকে, দেখেছিস, এখন ধরা পড়ে গেছি বলে আমাদের উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছে। নিজে যে আমাদের এসব করতে বললো, এখন আর নিজে কোনো দোষ নিচ্ছে না। তখন অফিসার বলতে থাকে, অনেক হয়েছে, অনেক ন্যাকামো হয়েছে, আর আমরা কিছু শুনতে চাই না, আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে। তখন দেখা যায় দীপের মা বলতে থাকে, আমার ছেলেটা বাড়ি থেকে বেরোতে না বেরোতে আমাদের মান সম্মান এভাবে ডুবালনি ঝাঁপি। এখন বুঝতে পারছি, ভালোই হয়েছে ছেলেটা আমার চলে গেছে, তাই ভালো হয়েছে। যদি এখানে থাকতো তবে আমার ছেলেটারও নাক কাটা যেত। এরপরে দেখা যায় ঝাঁপি অফিসারকে বলতে থাকে, বিশ্বাস করুন, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এসবের কিছুই জানি না। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, সেটা না হয় কোর্টে প্রমাণ করবেন, এখন এখন আপনাকে যেতে হবে, এখন আমাদের সঙ্গে যেতে হবে। টাকাগুলো আমরা আমরা ওই নাম্বারের সঙ্গে টাকাগুলো আমরা নাম্বারের সঙ্গে মিলাবো, যদি মিলে যায় তবে তো আপনার খেল খতম। এই বলে ঝাঁপিকে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় দীপের মেচকা বলতে থাকে, এরকমভাবে আমাদের নাক ডোবাবে কখনোই ভাবতে পারিনি, আর এই মেয়েটাকে দিয়ে কি বিশ্বাস করা যায়? তখন দীপের পিসিমণি বলতে থাকে, অনেক হয়েছে, তোমরা তোমরা এভাবে ঝাঁপিকে জাজ করতে পারো না। ঝাঁপি কিছু করেনি, ওকে ফাঁসানো হয়েছে। এরপরে দেখা যায় দীপের বোন বলতে থাকে, আমি দাদাভাইকে ফোন করছি, দাদাভাইয়ের থেকে জানার চেষ্টা করছি যে দাদাভাই চলে গেছে কিনা, দাদাভাইকে তো ব্যাপারটা জানাতে হবে। তখন দীপের মা বলতে থাকে, কিচ্ছু জানানো যাবে না, দীপকে তোমরা কিচ্ছু জানাবে না, বুঝতে পেরেছো? তখন দেখা যায় দীপের বোন বলতে থাকে, কিছুতেই তো দাদাভাইকে ফোনে পাচ্ছি না, দাদাভাইয়ের ফোনটা তো সুইচ অফ বলছে। এরপরে দেখা যায় কল্পনা বলতে থাকে, এ ঠাকুর, আমাদের মেয়েটাকে রক্ষা করো, আমি জানি যে ওকে ফাঁসানো হয়েছে, ও কিচ্ছু করেনি। এদিকে দেখা যায় ঝাঁপির অফিসে এসে সব কিছু লণ্ডভণ্ড করতে থাকে অফিসাররা। এরপরে ঝাঁপি বলতে থাকে, এভাবে কি টাকা পাওয়া যায়? আপনারা বুঝতে পারছেন না, চেয়ার টেবিলে কি কেউ টাকা রাখে? আপনাদের আমি বলছি, টাকাগুলো আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। তখন অফিসার বলতে থাকে, কি আমাদের কি বোকা ভেবেছেন যে আপনি আপনি আমাদের টাকাগুলো দেবেন আর আমরা নাম্বার মেলাবো, নাম্বার মিলবে না আপনাকে ছেড়ে দিব, তাই তো? তখন দেখা যায় অফিসার দীপের চেয়ার ভাঙতে গেলে ঠিক তখনই ঝাঁপি বলতে থাকে, একদম ওই চেয়ারে হাত দেবেন না, ওই চেয়ার হচ্ছে আমার স্বামীর, আমার স্বামী এখানে নেই, কিন্তু ওনাকে আমি কোনো অসম্মান হতে দেব না। আমার স্বামীর চেয়ারে যদি হাত দেওয়া হয় তবে কিন্তু আমি সবাইকে বলে দিচ্ছি, এখানে আমি একদম তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবো। এরপরে দেখা যায় তখন নীলু বলতে থাকে, আপনারা বুঝতে পারছেন না, ওখানে কি কেউ টাকা রাখে? ও তো বলছে যে টাকাগুলো দিচ্ছে, টাকা ওর কাছে আছে। তখন ঝাঁপি বলতে থাকে, আমি বলছি, আমি আলমারিতে টাকাগুলো রেখেছি, ওনাদের সামনে রেখেছি, আপনি আলমারি থেকে টাকাগুলো নিতে পারেন। এরপরে দেখা যায় কনস্টেবলকে বলতে থাকে, আচ্ছা আপনারা কি করছেন? আপনারা বুঝতে পারছেন না যে এখানে কি কেউ টাকা রাখে? চেয়ার টেবিলের নিচে কেউ টাকা রাখে? আপনারা কি কি মানুষ নাকি অমানুষ যে এভাবে আমার অফিসটা এভাবে এভাবে ভেঙে ফেলছেন? আর আর আপনারা গরিবদের এভাবে একজন সৎ মানুষকে কিছুতেই দাঁড়াতে দেবেন না, তাই না? আমি একা একটা মেয়ে মানুষ এত কষ্ট করে, এত স্ট্রাগল করে এই বিজনেসটা চালু করেছিলাম, সেটা আপনাদের গায়ে শুচ্ছে না, তাই না? এরপরে দেখা যায় ঝাঁপি চাবিটা পুলিশ অফিসারের হাতে তুলে দিলে তখন অফিসার বলতে থাকে, এই টাকাগুলো মিলিয়ে দেখলেই তো সবটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? এরপরে টাকা মিলাতে লাগলে তখন দেখা যায় টাকার নাম্বারের সঙ্গে তাদের কাছে থাকা নাম্বার দুটোই মিলে যায়। এরপরে দেখা যায় অফিসার বলতে থাকে, হিসাবটা তো বরাবর হয়ে গেল, এখন তো ঝাঁপি সরকার, আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার এমন একটা চার্জশিট তৈরি করব না যেটার ভিত্তিতে আপনাকে জেল খাটতে হবে। এরপরে ঝাঁপি বলতে থাকে, এসব কি বলছেন? ওনারা বলেছিল যে ওনারা নাকি গ্রামে চাষবাস করে টাকাগুলো জোগাড় করেছে, এজন্য আমি রেখেছিলাম, কিন্তু এভাবে যে আমাকে ফাঁসানোর জন্য সবাই মিলে উঠে পড়ে লাগবে, আমি এটা কখনোই ভাবতে পারিনি। এরপরে দেখা যায় চঞ্চল বলতে থাকে, অফিসার, ওকে ওকে এমনভাবে শাস্তি দেবেন কখনো যেন ও আর বাইরে বেরোতে না পারে। এভাবে মানুষের সঙ্গে জালিয়াতি করা কিছুতেই আমরা মেনে নেব না। তুই এত বড় একটা ডাকাত ঝাঁপি, যে কিনা নিজের কুটুম বাড়ির টাকা দেখে লোভ সামলাতে পারলি না, সে বাড়িতেও ডাকাতি করতে পাঠিয়ে দিলি, ছি। এরপরে নীলু বলতে থাকে, দাদাভাই, তুই কিন্তু ভুল করছিস, তুই ঝাঁপিকে ভুল বুঝছিস, ও কিচ্ছু করেনি। এরপরে দেখা যায় অফিসার ঝাঁপিকে নিয়ে যায় আর বলতে থাকে,
থাকে অফিসটা সিল করে দাও। এরপরে অফিসটা সিল করে দেয়। এরপরে ঝাঁপিকে টানতে টানতে অফিস থেকে বের করে গাড়িতে তুলতে থাকে। এদিকে দেখা যায় পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীপ সবটা দেখতে থাকে আর বলতে থাকে, আমি চেয়েছিলাম যে তোকে আমি আমার বউ করে রাখবো, আমার রানী করে রাখবো, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। এখন এখন এভাবে জেলে পিছে জেলে পচে মর, কোনো কোনো আপত্তি নেই আমার। তারপরেও শেষ চেষ্টা একটা তো আমি অবশ্যই করব, তা যদি তুই না মানিস তবে আর আমার করার কিছুই থাকবে না। এরপরে ঝাঁপিকে থানার ভিতরে নিয়ে আসলে তখন ঝাঁপি বলতে থাকে, আপনারা ভুল করছেন, আমাকে যে মিথ্যা অপরাধে এভাবে ফাঁসাচ্ছেন তার জন্য আপনাদের পস্তাতে হবে। এরপরে নীলু বলতে থাকে, শোন ঝাঁপি, তুই ভয় ভয় পাস না। এরপরে চঞ্চলকে বলতে থাকে, দাদা ভাই প্লিজ তুই কেসটা তুলে নে, প্লিজ তো কেসটা তুলে নে, কারণ ঝাঁপি নির্দোষ, তুই খুব ভালো করেই জানিস। কারণ কিন্তু এর আগেও যখন মূর্তি চুরি হয়েছিল তোরা ঝাঁপিকেই দোষারোপ করেছিলিস, কিন্তু ঝাঁপি কিন্তু তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ঝাঁপি এসবের কিছুই জানে না। ঝাঁপি কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করেছিল। তখন দেখা যায় ঝাঁপিকে নীলু বলতে থাকে, তুই চিন্তা করিস না, আমি সবটা ব্যবস্থা করছি, আমি উকিল ধরছি, তুই কোনো চিন্তা করিস না, আমি লরিয়ার ধরছি, লরিয়ার ধরে তোর জামিনের ব্যবস্থা করছি, তুই এখানে একদম ভয় পাবি না, তুই কিন্তু একদম এসব নিয়ে ভাববি না, তুই নিশ্চিন্তে থাক, আমি তোকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি। তখন দেখা যায় এই বলে নীলু চলে যায়। এদিকে দেখা যায় রনিত ও ইনকা দুজনেই পার্টি করতে থাকে আর রনিত বলতে থাকে, ফাইনালি ঝাঁপিকে একটা শিক্ষা দেওয়া গেল। তখন ইনকা বলতে থাকে, খুব ভালো কাজ করেছো, এবার আমরা কি করব জানো, ঝাঁপি মিথ্যা দোষে জেল খাটবে, আর দীপ হতাশ হয়ে লন্ডনে ফিরে যাবে, আর পিছু পিছু যাব আমি সেখানে গিয়ে দীপের সঙ্গে নতুন করে জীবন শুরু করব। মাঝখান থেকে ঝাঁপি মেয়েটা একদম একদম জেলে পচে মরে যাবে। তখন দেখা যায় রনিত বলতে থাকে, তুমি থাকো, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। তখন ইনকা বলতে থাকে, কেন, কোথায় যাবে, এখন তো আমাদের সেলিব্রেশন করার টাইম, তাই না, আমরা সেলিব্রেশন করি। তখন দীপ বলতে থাকে, আমি ফিরে এসে জয়েন করছি, এই বলেই চলে যায়। এদিকে দেখা যায় ঝাঁপি জেলের মধ্যে বসে বসে কাঁদছে আর বলছে, এখন আমি কি করব। ঠিক তখনই রনিত লরিয়ার নিয়ে এসে বলতে থাকে, শোন ঝাঁপি, যতই যাই হয়ে যাক না কেন, এখন দীপ নেই, আমার তো তোর পাশে দাঁড়ানো প্রয়োজন, তাই না, আমি কিছুতেই নিজেকে সংযত রাখতে পারলাম না, তাই আমি আমার আমার কাছে থাকা যা যা ছিল সব কিছু দিয়ে শহরের বেস্ট লরিয়ার নিয়ে এসেছি তোকে তোকে ছাড়ানোর জন্য, তোকে জামিন করানোর জন্য, কিন্তু তোর যে আমাকে একটা কথা দিতে হবে। তখন রনিত বলতে থাকে, তোকে কিন্তু এখান থেকে জামিন পাওয়ানোর পরে তুই কিন্তু দীপকে একদম ভুলে যাবি, আমি তোকে রানী করে রাখবো, আমি তোকে একদম আমার রানী করে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না, তোর চোখ থেকে এক ফোঁটা জলও ঝরতে দেব না, আর ওই ইনকাকেও তোর কাছে আসতে দেব না। তখন ঝাঁপি বলতে থাকে, শয়তান, তুই এই জন্য এসেছিস, আমি এবার বুঝতে পারছি যে সব কিছু তুই আর ইনকাদি মিলেই করেছিস, তাই তো, আমাকে আমার বিপদে ভালো সাজার জন্য এমনটা করেছিস, আমাকে বিপদে ফেলে আবার নাটক করতে এসেছিস, আমি যদি জেলে গলে পচে মরে যাই তারপরেও আমি তোর সাহায্য নেব না, আমি জানি যে আমার দীপ আমাকে বাঁচাতে আসবে, আর যদি নাও আসে তারপরেও আমি জেলে গলে পচে মরে যাব, কিন্তু তোর সাহায্য আমি কিছুতেই নেব না, তুই এখান থেকে চলে যা। তখন রনিত বলতে থাকে, তুই কিন্তু বুঝতে পারছিস না ঝাঁপি, আমি তোকে বাঁচাতে চাই। তখন ঝাঁপি বলতে থাকে, তোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, তুই এখান থেকে যাবি নাকি আমি অফিসারকে ডাকবো বলতো। এরপরে দেখা যায় রনিত চলে যায়। তখন ঝাঁপি একা একা জেলের মধ্যে বসে বসে ভাবতে থাকে, এখন আমি কি করব, চারপাশে তো চিল শকুন ঘুরে বেড়াচ্ছে আমাকে গিলে খাওয়ার জন্য, আর তুমি তো চলে গেছো, আমি তো তোমাকে ছাড়া একদম অসহায়, তোমাকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না, আমার মনের দিক থেকে আমি তো ভেঙে পড়ছি, তুমি এভাবে আমাকে কেন একা রেখে চলে গেলে, এখন সবাই মিলে আমাকে যেভাবে যেভাবে শেষ করার চেষ্টা করছে, আমি একাই লড়াইটা কি করে করব। এরপরে দেখা যায় হঠাৎ করে দীপ চলে আসে। তখন তখন ঝাঁপি অনেক খুশি হয়ে চাহে বলতে থাকে, তুমি এসেছো। তখন দীপ বলতে থাকে, হ্যাঁ আমি এসেছি। এরপরে দেখা যায় আগামী পর্বে ঝাঁপিকে ঝাঁপিকে কোর্টে তোলা হয় আর সেখানে ডাকাত দুটো দুই বয়ান দিলে তখন
জজ সাহেব বলতে থাকে, আপনারা পুলিশের কাছে একটা বয়ান দিয়েছেন আর আদালতের সামনে অন্য বয়ান দিচ্ছেন কি করে? তখন লোক দুটো এসডিপি ম্যামকে দেখিয়ে দেয় আর বলতে থাকে, উনি আমাদের জোর করেছে এখানে এই বয়ান দেওয়ার জন্য। এরপরে দেখা যায় এসডিপি ম্যামকে বলতে থাকে আদালত থেকে যে আপনি অফিসার হয়ে এরকম একটা কাজ করেছেন, এজন্য আপনাকে 2 মাস সাসপেন্ডে রাখা হলো। এরপরে ঝাঁপিকে বলতে থাকে সকল সকল কিছু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঝাঁপি সরকারকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এটা শুনে অবাক হয়ে যায় দীপ ও ঝাঁপি।